মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার এই ঘর জুড়ে বসলো। গেলে আমার এই ঘর যে আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন? ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো বলেন কি? হ্যাঁ, শাস্ত্রে বলছে বৈদিকাল সন্নিপাত যান কপবাত সমুদ্ভবান। দোহাই আপনার, আপনি শোক আওড়াবেন না। ওই শোক শুনলি না আমার আরো কষ্টটা বেড়ে যায়। এখন কি সাবধানে রাখতে হবে। আচ্ছা, সে তো ঠিক কথা, কিন্তু ওই কি কি বিষয়ে সাবধানে থাকতে হবে সেইটা বলে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি, হ্যাঁ, ওকে বাড়ির বাইরে একেবারে যেতে দিবেন না। সে তো ঠিক আছে, ও ছেলে মানুষ, দেখুন ওকে না ঘরের ভিতর বন্ধ করে রাখা ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষম। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপস্মারে জ্বরে কাশে কামনায় হেলেনকে। না, আপনার ওই শোক আওড়াবেন না। এখন কি করতে হবে সেইতে বলে দিন। এই ওকে বন্ধ করে রাখা ছাড়া আর উপায় নেই। কিছু না, কারণ পবনে তপনে চৈব। মানে আপনার ওই শৈব দিয়ে আমার কি হবে বলুন তো? ওসব কিন্তু এই আপনার ব্যবস্থা না বড়ই কঠোর। ওই রোগের সমস্ত দুঃখ জ্বালা ও বেচারা মুখ বুঝে সহ্য করে। আপনার ওই ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখি না আমার মুখটা ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছে ভেষজং হিতবাক্যাংশ তিক্তং আস ফলপ্রদং। আজ তবে উঠি ডক্টর মশাই। ও আচ্ছা আচ্ছা, আসুন তাহলে। এই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করেছে। কেন গো, আমাকে নিয়ে তোমার কিসের ভয়? আরে ভয় মানে তুমি যে ছেলেকা বাবার সর্দার। আরে তুমি তো নিজের ছেলে মানুষও নাও, তোমার ঘরেও ছেলে নেই, আর তোমার খ্যাপবার বয়সও গেছে, তোমার আর ভাবনা কিসের? ঘরে যে ছেলে একটি এনেছি গো। হ্যাঁ, সে কিরকম? আরে ওই আমার স্ত্রী, হ্যাঁ জানো তো, সে তো পোষ্যপুত্র নেওয়ার জন্য খেপে উঠেছিল। সে তো অনেক দিন ধরেই শুনছি, কিন্তু তুমি তো রাজি হচ্ছিলে না। দেখো, ওই অনেক কষ্টে টাকা রোজগার আর ওই কোথা থেকে এসে পরে ছেলে এসে এই বিনা পরিশ্রমে আমার সেই বহু কষ্টে উপার্জিত ধন
ভয় করতে থাকবে, এ কথা ভেবেই আমি বেশ মন খারাপ লাগে। কিন্তু এই ছেলেটিকে কেমন যেন একটু লেগে গেছে না। ও, তার জন্য এর জন্য টাকা যতই খরচ করছো ভাবছো ততই টাকার পরম ভাগ্য, তাই তো? জানি না ভাইয়া, এক সময় টাকা রোজগার করত, সে কি বলে একটা নেশার মতো, রোজগার না করে থাকতেই পারত না। কিন্তু এই এখন যে টাকা রোজগার করছি না, সে সবই ওই ছেলে ভাবে। এই ছেলেরা আমার মনে ভিতর বেশ একটা আনন্দ কষ্ট জানে। বেশ বেশ বেশ, ভালো ভালো। তা ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি? ওই আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাই। আচ্ছা, সে ছোটবেলার থেকেই ও বেচারার মান, আবার এই সেদিনকে ওর ভাব। তাহলে তো আমাকে ওর বিশেষ দরকার আছে। না 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 না, ওই আজ বলেছে তার ওই শরীরে একসঙ্গে ভাত, পিত্ত, শ্লেষ্মা যেভাবে প্রকটিত হয়েছে, আর কিছু তার আশা নেই। এখন একমাত্র উপায় ওকে এই শরতে রৌদ্র আর এই বাতাস থেকে বাঁচিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখা, আর ঘরের ছেলেগুলোকে বাইরে বের করাই তো মানে পুরো বয়সের খেলা। তাই তোমাকে একটু ভয় পাই না। মিশে বলো না ভাই, একেবারে আমি কালে কালে ভয়ানক হয়ে উঠেছি। এই শরৎকালের রৌদ্র আর ওই হাওয়ার মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো কিছু খেলাও আমি জানি। আমি ওই আমার কাজকর্মগুলো একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে একটু ভাব করে নেব। আমি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুঁতগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। আমি যদি কাঠবেড়ালি হতো তবে বেশ হতো, কিন্তু আমাকে কেন বেরোতে দেবে না? আরে কবিরাজি বলেছেন তুমি বাইরে বেরোলেই তোমার শরীর খারাপ করবে। কবিরাজ? কবিরাজ কেমন করে জানলে? বলো কেমন? আরে কবিরাজ জানবে না? আরে তারা যে এত এত পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, আর তাও বুঝি জানো না? হ্যাঁ, আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি নে। দেখো, এই বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো। হ্যাঁ, তার তো ঘর থেকে বেরোয় না। বেরোয় না? আর না, আরে বেরোবে কখন? ওই তারা কেবল ঘরের মধ্যে বসে বসে হ্যাঁ পুঁথি পড়ে। হ্যাঁ, আর কোনো দিকেই তাদের চোখ নেই। হ্যাঁ, তা অমল বাবু, বড় হলে তুমিও পণ্ডিত হবে। হ্যাঁ, আর এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে না আশ্চর্য হয়ে যাবে। না না পিসামশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে পণ্ডিত হতে বলো না। পিসামশাই, আমাকে পণ্ডিত হতে বলো না।
বেশ অমর, হ্যাঁ। আমি যদি পণ্ডিত হতে পারতুম না, তাহলে তো বেঁচেই যেতুম। আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি আর দেখবার আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। কি পাগলের মতো কথা! আরে কাজ নেই, কম্ম নেই, খামাখা পাহাড়টা পেরিয়ে চলে যাই। হ্যাঁ, আরে কি যে বলে তার ঠিক নেই। হ্যাঁ, পাহাড়টা যখন ওই মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এই এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? মশাই, হ্যাঁ, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা দুপুরবেলা একলা ঘরের মধ্যে বন্দি থাকে, তারাও দুপুরবেলা একলা ঘরে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বসে শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, আর তারা শুনতে চাই। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিল। তাই নাকি? তা বলো তো শুনি কেমন? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটুলি মাথা। আচ্ছা। তার বাঁ হাতে একটা ঘটি। ও, পুরনো একজোড়া নাগরা জুতো পরে। আচ্ছা। সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, বলো, কাজ কি খুঁজতে হয়? খুঁজতে হয় বই কি, কত লোকই তো কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। আর যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সে নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপরে পুঁটুলি খুলে ছাতু বের করে নিয়ে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে করে নিল। পায়ের কাপড় গুটিয়ে সেই জলে নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। শুনে পিসিমা কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবে। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই? ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা, বেশ বেশ, আগে তো তুমি ভালো হও, আর তারপর না। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন এখন আমার কিছু মনে পড়ছে। আচ্ছা, আমি ভেবে বলবো। আমার ভারী ভালো লাগে। তোমাকে ধরে নিয়ে যা, তাহলে তো সে বেশ হয়। কিন্তু আমাকে
আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। আমার বাবা অমর, আমার না কাজ আছে বুঝলে, আমি চললুম। কিন্তু দেখো বাবা, তুমি যেন ওই বাইরে বেরিয়ে যেও না। বেরোবো না, কিন্তু পিসে মশাই হ্যাঁ। রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। ও আচ্ছা, ঠিক আছে বাবা অমর, তুমি এই ঘরটি থেকে বসে থেকে, কিন্তু দেখো পুরো বাইরে বেরিয়ে, হ্যাঁ এখানে চোখ করে বসে থাক। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ শুধু আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এই খেলেই বসে থাকি। আহা, আচ্ছা তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি গো। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। খুব পুরনো কালের অনেক বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, আমাদের গ্রামে মেয়েরা তো নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে? সত্যি বলছি দইওয়ালা, একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? নিয়ে যাবো বই কি, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন? তুমি এত এত পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পুরা কপাল, এটাকে কি শেখবার সবুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি
কি মনে হচ্ছিল? বাবা, এই নাও, তুমি একবার দই খাও। আমার তো পয়সা নেই। না 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 বাবা, পয়সার কথা বলো না। তুমি তুমি আমার তুমি আমার দই খেলে আমি আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না বাবা, কিচ্ছু দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম। পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে, কয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই। সন্ধ্যা বেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। ফোন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? তোমাকে যদি ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। রাজার কাছে, একেবারে রাজার কাছে যদি নিয়ে যায়? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। কবিরাজ বারণ করেছে? তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি যে। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসে মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। আচ্ছা, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে পথ কেউ জানে না বাবা। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি?
আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সেই দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনদিন কবিরাজি স্বয়ং হাতে ধরে নিয়ে যাবে। না না, তুমি তাকে জানো না, সে কেবল বসিয়ে রেখে দেয়। আর তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেইখান থেকে তো আমি নড়িনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি কি বাবা? আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে কেবল সব লোকজন আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে, ও যে রাজার ডাকঘর। ছেলেটা ভারী মজা। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। আরে রাজা ছেলে মানুষকে এতটুকু টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে। বেশ হবে, কবে আমার চিঠি আসবে? আচ্ছা আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? আরে তা নইলে তোমার এই খোলা জানলার সামনে নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটা বেশ লাগছে। আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি তারা সোনার তকমা পরে ঘুরে বেড়ায়। আচ্ছা কোথায় তারা ঘোরে? এই ঘরে ঘরে দেশে দেশে ঘুরে বেড়ায়। এর কথা শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। ডাকও করা? সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলিয়ে করে বেড়ানো সে ভারী জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে বিছানায় হঠাৎ জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের মধ্যে দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধবে। কই মোড়ল? কই? ওই ওই যে মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লি করে। আর যে ওকে না মানতে চায় তার সঙ্গে দিনরাত্রি এমন লাগে যে খুব ভয় করে। আর ও সকলের সঙ্গে শয়তানি করেই ও আপনার ব্যবসা চালায়। শোনো বাবা, আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাবো। যাই বাবা, যাই।
চিঠি যদি পাই তাহলে বেশ হয়, এই জানলার কাছে বসে বসে পড়ি। কিন্তু আমি তো পড়তে পারিনি, কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে, পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে আমি জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়ব। কিন্তু রাজার ডাক হরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার মদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সকলে মানে। হ্যাঁ, তা মানে বই কি, খুব মানে, খুব মানে। রাজার ডাক হরকরা তোমার কথা শোনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? তুমি ডাক হরকরাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? এ ছেলেটা তো কম নয়, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। তোমার সঙ্গে কদিন দেখা না হয়ে রাজা একেবারে শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, এই চিঠি আজই এলো কি কালই এলো। মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তর ভারী বার বেড়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কিনা। এখন তার বাড়িতে রাজা বাদশার কথা ছাড়ার কোনো কথাই নেই। রসনা মজা দেখাচ্ছি। ওরে ও ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার ব্যবস্থা করছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে? এই খবর আমি রাজাকে জানিয়ে দেব, তাহলে তিনি আর দেরি করতে পারবেন না। তোদের খবর নেওয়ার জন্য শীঘ্রই পাইপ পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আসপর্দা, রাজার কানে কথাটা একবার উঠলে দুরস্ত হয়ে যাবে। কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার যেও আছে গো, বেলা হয়ে যায় যে। দাঁড়াতে ইচ্ছে করছে না, আমারও আর এখানে বসে থাকতে ভালো লাগে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা। আহা, তোমার কি হয়েছে বলো তো? আমি জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিয়েও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্ট বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, ওইটুকু কেবল খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে গো। তুমি কি করো? সাজতে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি আমার খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে ঝম ঝম ঝম। যদি তোমার সঙ্গে যেতে পারতুম তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না
সেইখান থেকে তোমাকে ফুল পেরে এনে দিব। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে পথ দেখা যায় না, সরু ডালির সব আগায়, যেখানে মনো আমাকে বসে বসে দোলা খাচ্ছে, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এইখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। আমার খুশি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটু ফুল দিয়ে যাবে? ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব তখন দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল নিয়ে আসবে? আসবো আসবে, আসবো। আমার কথা ভুলে যাবে না। আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, ওখানে ওই রোজ রোজ বসে থেকে তো এই তোমার ব্যায়ামটা বেড়ে গেছে। না পিসেমশাই, না, আমার ব্যায়ামর কথা আমি কিছুই জানি নে, কিন্তু সেইখানে থাকলে আমি খুব ভালো থাকি। সেইখানে বসে থেকে থেকে তুমি এই রাজ্যের শহরের যত ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো। আমার এই দরজার কাজটা রোজ যেন একটা মস্ত মেলার মতো বসে যায়। এতেও কি শরীর টেকে বাবা? দেখো তো, আজ তোমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির বোধ হয় আজ আমাকে না দেখতে পেয়ে চলে যাবে। সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের গল্প করে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে। পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, তুমি কি একবার তাকে বলো না সে যেন একবার আমার বিছানায় এসে বসে। এই যে এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। আমি ফকির। কি নহ, তাই তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি এবার ক্রমচটিপে গিয়েছিল, সেখান থেকে তো এই মাত্র আসছি। ক্রমচটিপে? আশ্চর্য হও কেন? আমি কি তোমাদের মতো? আমার যেতে তো কোনো খরচ নেই, যখন খুশি যেখানে খুশি আমি যেতে পারি। তোমার ভারী মজা। হ্যাঁ, আমি
আমাকে তোমার চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? ঠিক মনে আছে। আমি তোমাকে বেড়াবার এমন সমস্ত মন্ত্র শিখিয়ে দেব যে পাহাড়, পর্বত, সমুদ্র কোথাও কিছু বাধা থাকবে না। এইসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, দেখো পাহাড়, পর্বত, সমুদ্রকে আমি ভয় পাই, কিন্তু তোমার বিষয়টি যদি ওই কবিরাজের সঙ্গে জুটে এসে তাহলে আমার মন্ত্র হার মানবে ভাই। না না পিসমশাই, আজকে কিচ্ছু বলো না, এখন আমি এইখানে শুয়ে থাকবো, কিচ্ছু করবো না। যেদিন আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাবো। পাহাড় অরণ্যে আমাকে আর বাধা দিতে পারবে না। যাই যাই যদি কিরকম আমাকে বলো না ফকির। সে কাশ্মীর জায়গা, সে পাখিদের দেশ, সেখানে কোনো মানুষ নেই, তারা চলে না, কথা কয় না, কেবল গান গায় আর পড়ে। বাহ, কি চমৎকার! হ্যাঁ, সমুদ্রের ধারে বই কি নীল রঙের পাহাড় আছে। হ্যাঁ, সে নীল রঙের পাহাড়েই তো পাখিদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ে সূর্যাস্তের আলো এসে পড়ে, আর তখন ঝাঁকে ঝাঁকে হাজার হাজার সবুজ রঙের পাখি তারা তাদের বাসায় ফিরে আসে। আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক অদ্ভুত কাণ্ড। হ্যাঁ, পাহাড়ে ঝর্ণা আছে। আছে বই কি, বিলক্ষণ। আরে ঝর্ণা না থাকলে কি চলে? আর সেখানে একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তাদের নৃত্য, হ্যাঁ, নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে 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 ঝরঝর কলকল কলকল করে নিয়ে তা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে ওই ঝর্ণা। কবিরাজের বাবার সাথে নেই, তাদেরকে একদণ্ড কোথাও আটকে রাখে। হ্যাঁ, পাখিগুলো আমাকে নিতান্ত মানুষ ভেবে যদি এক করে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার পাশে আমিও একটা বাসা বেঁধে সারাদিন সমুদ্রের ঢেউ দেখে দেখে কাটিয়ে যদি পাখি হতো তাহলে কিন্তু তাহলে ভারী মুশকিল হতো। আমি তো শুনেছি তুমি ওই দইওয়ালাকে বলে রেখেছো তুমি বড় হলে দই বিক্রি করবে, কিন্তু পাখিদের মধ্যে তো তোমার ব্যবসা তেমন জমতো না। বোধহয় ওখানে তোমার কিঞ্চিত লোকসান হতো। আর তো আমি পারলাম না, এরা দেখছি আমাকে শুদ্ধ খেপিয়ে দেবে। আমি চললুম। পিসমশাই, আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। চলে গেল বই কি? আরে তোমার এই শখের ফকিরে দই বয়ে বয়ে ওই কুঞ্চ দ্বীপে বাসায় ঘুরে বেড়ালে আর তো আর পেট চলে না। আর যাওয়ার সময় সে ওই তোমার জন্য একবার দই রেখে গেছে, আর বলেছে তাদের গ্রামে ওই তার বোনজির বিয়ে, তাই সে বন্দি পাড়ায় ফর মাস দিতে গেছে। ব্যস্ত আছে। সে বলেছিল আমার সঙ্গে তার বোনজির বিয়ে দেবে। বলেছিল। তবে তো ভারী মুশকিল হলো দেখছি। বলেছিল হ্যাঁ, সে আমার টুকটুকে বউ হবে। আচ্ছা, তার নাকে নুলো, তার লাল ডুরে শাড়ি। আচ্ছা, সে সকালবেলায় যে হাতে কালো হলুদ দুধ দুইয়ে মাটির ভাঁড়ে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে। সকালবেলায় প্রদীপ রেখে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে।
হচ্ছে। তা বাবা ভয় নেই, আমি ফকির বলছি, এবারটির মতো বন্দির বিয়ে দিয়ে দিক না। তোমার দরকার হলে ওর ঘরে কখনো বন্দির অভাব হবে না। যাও 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 যাও, আর তো পারা যায় না। আমি চলবো, হ্যাঁ আমি চলবো। এইবার আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ শুনলাম তো, সেই চিঠি রওনা হয়েছে, পথে আছে। পথে? হ্যাঁ। কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই মনের পথে। হ্যাঁ তুমি তো সবই জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি। তা তো দেখছি সবই জানো, তা কেমন করে জানলে? আমি জানি, চোখের সামনে সব দেখতে পাই, যেন আমি অনেকবার দেখেছি। সে অনেক দিন আগে, তা আমার মনে পড়ে না। বলবো? বলো বলো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা একলা পাহাড়ের উপর থেকে কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। আমি সমস্তই দেখতে পাচ্ছি। যতই সে নেমে আসছে, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। তোমার মতো আমার নবীন চোখ তো আমার নেই। তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও যেন সব দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, হ্যাঁ তুমি সে রাজাকে জানো? জানি বই কি, আমি তো রোজ তার কাছে ভিক্ষা নিতে যাই। হ্যাঁ সে তো বেশ। আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা অমর, তোমার আর ভিক্ষা নেওয়ার দরকার হবে না। তিনি তোমাকে যা দিবেন অমনি করে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের পাশে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? বেশ হবে, তাহলে তো খুব মজা হবে। আর তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট পুরে ভিক্ষা মিলবে। জানো বাবা, ফকির, তুমি কি ভিক্ষা চাইবে? জানো ফকির, আমি ঠিক করেছি, আমি তাকে বলবো আমাকে তোমার ডাকঘরের হরকরা করে দাও। আচ্ছা। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। আচ্ছা। জানো ফকির, হ্যাঁ আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আচ্ছা। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। সে তো বেশ ভারী মজা হবে। তা কে বলো তো সে? ছিদাম। ছিদাম? কোন ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া, হ্যাঁ সে রোজ আমার জানলার কাছে এসে বসে থাকে। হ্যাঁ। ঠিক আমার মতো একজন ছেলে তাকে ওই চাকার গাড়িতে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি ভালো হয়ে উঠলে আমি তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। সে তো বেশ বেশ মজা হবে দেখছি। হ্যাঁ সেই আমাকে বলেছে হ্যাঁ কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। আমি পিসামশাইকে বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোঁড়া। আচ্ছা, ও যেন মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছো বাবা, এর মধ্যে ওইটুকুই সত্যি যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানাই বলো আর নাই বলো, কিন্তু ও ভিক্ষা পায় না, কিন্তু তোমার জানলার ধারে এসে বসে থাকে কেন? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি আমাকে যে দেশের কথা বলে দাও, সে সব আমি ওকে শুনিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তুমি সে আমাকে একদিন একটা হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভর নেই, যেখানে একটু লাফালেই অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়।
সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছে। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? সে দেশে যাওয়ার ভেতর থেকে একটা পথ আছে ঠিকই, কিন্তু সেটা খুঁজে পাওয়া তো ভারী শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো খুঁজতেই পারবে না। এই নিয়ে ও দুঃখ করছিল, ওকে সারা জীবন ভিক্ষা করেই বেড়াতে হবে। আমি তখন ওকে বললাম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত দেশ ঘুরতে পাও, সবাই তো সে পায় না। আচ্ছা, ঘরে বসে থাকলেই বা তোমার কিসের দুঃখ এত? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে এখানে বসিয়ে রেখেছিল, আমার মনে হচ্ছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর থেকে অবধি এখন আমার রোজ ভালো লাগে। আচ্ছা, এখানে বসে বসেই ভালো লাগে। একদিন আমার নামে রাজার চিঠি এসে পৌঁছাবে, কথা মনে পড়লেই আমি খুব খুশি হয়ে এখানে চুপ করে বসে থাকি। কিন্তু রাজার চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানিনি। তা নাই বা জানলে, খামের উপরে তোমার নামটা তো লেখা থাকবে, তাহলেই তো হলো নাকি? তোমরা দুজনে মিলে কি ফেসাদ বাঁধিয়ে আছো বলো দেখি। কেন, কি হয়েছেটা কি? আরে তোমরা নাকি লুকিয়েছো ওই রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ওখানে ওই ডাকঘর বসিয়েছে। কি হয়েছে দয়া? আরে হয়েছে মানে পঞ্চানন মোড়ল, সেই কথাটা রাজার কানে লাগিয়ে বেনামে চিঠি লিখে দিয়েছে। সব কথাই যে রাজার কানে ওঠে তা কি আমরা জানিনি? তা জানো যদি সামনে চলো না কেন? ও ওরকম রাজা বাদশার নাম করে যাতা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ ফ্যাসাদে ফেলে দেবে দেখছি। রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো রাগ করবে। কেমন করে রাগ করে সে দেখে নেবে। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাজা রাগ করে কেমন করে রাজাগিরি ফলায় সেটা দেখা যাবে। দেখো ফকির, আজ সকাল থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে আসবে, আজই রাজার চিঠি আসবে। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন। আজ কেমন ঠেকছে? আজ খুব ভালো বোধ হচ্ছে কবিরাজ মশাই। মনে হচ্ছে সব বেদনা চলে গেছে। ওই হাসি কিন্তু ভালো ঠেকছে না। ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছে। দোহাই কবিরাজ মশাই, ওই চক্রধরের কথা রাখুন না। কি করতে হবে, ব্যাপারখানা কি সেইটা বলে দিন। আর ধরে রাখা যাবে না। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম। বোধ হচ্ছে ওর বাইরের হাওয়া লেগেছে। না না কবিরাজ মশাই, আমি ওকে খুব যত্ন করে আগলে সামলে রেখেছি। বাইরে তো বেরোতে দেই না। দরজা ও তো প্রায় বন্ধই থাকে। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু করে হাওয়া ঢুকছে। ওটা একেবারে ভালো নয়। ওই দরজাটা তুমি ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। না হয় দিন দুই দিন তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না।
ও আর যদি কেউ এসে পড়ে, হ্যাঁ খিড়কির দরজা আছে, আচ্ছা, ওই যে জানলা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও বন্ধ করে দাও। ও ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। আমার চোখ বুঝে রয়েছে, কোথায় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয়, তাকে তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে ধরে রাখতে পারবো না। ও কি তোমাদের ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, ওই দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই কিনে রাখতে পারবে। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি, আমি ঘুমোইনি, আমি সব শুনতে পাচ্ছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমার মা, আমার বাবা আমার শিয়রের কাছে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল যে তোমাদের সঙ্গে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। না মুরল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। তাহলে তোমাদের ওই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতন এমন যোগ্য ঘর রাজার কোথায় পাবেন? আর সেই জন্যই ওই দেখছো না, ঠিক তোমাদের ওই জানলার সামনে রাজা তার ডাকঘর বসিয়েছেন। ওরে ও ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? আরে এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই তার চিঠি। ওকে ঠাট্টা করো না, ওকে ওকে তুমি বলো না, সত্যি তার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্যই তাঁর চিঠি। আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, তুমি বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি, আমার জন্যে মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার আর একদণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করে এই ক্ষমতা কি ওর আছে? ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমিও খেপেছি। তাই আজ এই সাদা কাগজে খালি চোখে পড়তে পাচ্ছি রাজার চিঠি।
সঙ্গে করে নিয়ে আসছেন। হ্যাঁ, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? আরে উনি আরেকটু না খেপলে কি করে শুনতে পাবেন? মোড়ল মশাই, আমি মনে করতো তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসছো, যে সত্যি আমার জন্য রাজার চিঠি আনবে এই আমি মনে করি। দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও। না, ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু না, মনটা খুব এতক্ষণে চার প্রহর হয়ে গেছে বোধ হয়। ওই যে সন্ধ্যা দ্বারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ওরা যে সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছে, আমি নিজে সব খুলে দিচ্ছি। দাও। খোলদার, খোলদার, কে তোমরা? খোলদার। হ্যাঁ মোড়ল মশাই, এই ডাকাত নয় তো? কে রে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমে গিয়েছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, সে যত বড় ডাকাতি হোক না কেন। দরজা যে ভেঙে ফেলেছে, তাই আর শব্দ নেই। মহারাজ আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূর? কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং ঢং ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্যে তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। চারদিকে সমস্তই যে বন্ধ। খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা অমর, এখন কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের উপারকার সব তারা। অর্ধরাত্রে রাজা যখন আসবে, তখন তুমি বিছানা থেকে উঠে তার সঙ্গে বেরোতে পারবে তো? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি জানি নে। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য ফুল দিয়ে পরিষ্কার করে সাজিয়ে রাখা। এই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, উনি আমার জন্য রাজার চিঠি এনে দিয়েছিলেন। ও আচ্ছা, উনি যখন তোমার বন্ধু, তখন উনিও না হয় এই ঘরেই রইলেন। বাবা, বাবা অমল, রাজা তোমাকে
ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানোই তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। তা কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। আমি অমনি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। আমার কপাল! পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুরকির ভোগ হবে। মুড়ি মুরকি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো। আমরা তো কিছুই জানতুম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো প্রয়োজন নেই, তার কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। আকাশের তারাটির থেকে আলো আসুক। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি এমন মূর্তিটির মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার যে ভীষণ ভয় করছে। এসব কি ভালো লক্ষণ? ওরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? এই তারার আলোতে আমার কি হবে? চুপ করো বিশ্বাসী, এখন কথা কইও না, কথা কইও না। অমল, অমল, ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভোলেনি। লাইট বন্ধ করো না। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।